দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন আবুল কালাম, সিনিয়র সাংবাদিক। আপনাকে নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ। কালাম ভাই, আপনি জানেন আজকেই জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার একটি রায় আদালতে হয়েছে। প্রধান বিচারপতি এই রায় দিয়েছেন, কিন্তু বলছেন যে তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি আসলে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। এই এখন কি আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে জামায়াতকে? জামায়াত কি আসলে সেই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, যেহেতু লম্বা সময় ধরেই এই বিতর্কটা তৈরি হয়ে আসছে, 1986 সাল থেকেই মূলত এই বিতর্ক তৈরি হয়ে আসছে, তাহলে এখন কি হবে? জামায়াত কি আসলে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট করতে পারবে, নাকি হচ্ছে অন্য কোনো উপায় তাদেরকে অবলম্বন করতে হবে? আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথম কথা হচ্ছে যে আসলে জামাতে ইসলামী বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে আসলে বৃহত্তর একটা দল জামাতে ইসলামী। এখন প্রশ্ন হচ্ছে যে যে দলটা একাধিকবার, আমি যদি ভুল না করি তাহলে একাধিকবার কিন্তু তারা সংসদে গিয়েছেন। একবার সম্ভবত 18টা ছিল, আবার 5টা বা এরকম, যাই হোক। তো এখন একটা দল একাধিকবার সংসদে যাওয়ার পরে আজকে তার নিবন্ধন বাতিলটা হলো কেন? এর কারণটাই মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে অনেকটা ধরা যায় যে প্রতিহিংসা সেখানে কাজ করে। আমরা যখন দেখি যে আমার মতের বিরুদ্ধে কেউ কাজ করছেন বা আমার মতকে ডিঙ্গিয়ে যাচ্ছেন, আমার মতো করে হচ্ছে না অনেক কিছু, তখন আমরা বিকল্প চিন্তা করি তাকে নিয়ে। বাংলাদেশে এই যে জামাতে ইসলামী যে বৃহত্তর দলের একটি, তো তাদের আজকের যে বিষয়টা এটা হলো যে তাদের নিবন্ধন বাতিলের পরে আদালত যে রায় দিয়েছেন আজকে, এখন আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু আদালত বাতিল করেছিলেন নিবন্ধন, এখন নিবন্ধন আদালত ফিরিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে তাদের যে প্রতীক সেটা নির্বাচন কমিশন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন কথা হচ্ছে যে যে বিষয়টা আমার আদালত বাতিল করেছিলেন সেটা ফিরিয়ে দেওয়ার পরে আমার কেন জানি মনে হচ্ছে না যে নির্বাচন কমিশন সেখানে আসলে এই বিষয়টা আর প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। এটা আমার মনে হচ্ছে যে আদালত এই রায় দিলে জামাত অটো সেটা চলেই আসে অনেকটা। কিন্তু তারপরে ইসির যে প্রতীক তালিকা সেখানে কিন্তু দাঁড়িপাল্লা কিন্তু নেই, তাহলে এই আরেক ধরনের জটিলতার মধ্য দিয়ে তো যেতে হবে মনে হয়। না, সেটা অবশ্যই যেতে হবে, যেহেতু আইন অনুযায়ী দল নিষিদ্ধ হয়েছিল, নিবন্ধন নিষিদ্ধ হয়েছিল, সেহেতু এখন আইনি প্রক্রিয়া অনুসরণ করলে তো আমার মনে হচ্ছে জামাত সামনে তাদের, যদি ধরেন নির্বাচন কমিশন যদি বলে যে এটা তো আদালত নিষিদ্ধ করেছিলেন নিবন্ধন, সুতরাং হতে পারে এমন। এখন আদালত যদি আবার প্রতীকের বিষয়ে কোনো কিছু বলেন, সেক্ষেত্রে তাদের বিষয়টি আমরা ফলো করতে পারি, সেটাও কিন্তু আসতে পারে। যেহেতু আদালত সম্ভাবনার কথা, হ্যাঁ, যেহেতু আদালত পরিষ্কার করে বলেননি যে তাদের নিবন্ধনও ফিরিয়ে দেয়া হোক, তারা বলছেন নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হলে কি হতে পারে এবং প্রক্রিয়াটা কি, এটা আসলে আমার মনে হচ্ছে যে যারা আইনজীবী তারাই বেশি ভালো জানেন সে বিষয়টি। আসলে আমরা যেহেতু খুব ভালোভাবে বলতে পারবো না, আমরা জানি না, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বিশ্লেষণ খুব বেশি করার সুযোগটা কম। তাহলে এই যে জামায়াতে নিবন্ধন বাতিল হলো, আবার পুনরায় হচ্ছে পুনর্বহাল হলো, অর্থাৎ ফিরে পাচ্ছে, এখানে কি কোনো প্রতিহিংসা, আপনি একটু আগে যেটি দেখছিলেন যে সেটি আসলে ছিল কিনা? একসময় যে রায়টা ধরেন হচ্ছে একসময় বলা হচ্ছিল যে তোমার রাজনীতি করারই আসলে এখতিয়ার নেই বা নিবন্ধন বাতিল হলো, সেই রায়টি আজকে আবার অন্যরকম হলো, এই ব্যাপারটি কেন? এই বিষয়টা আমি আপনারা একটু পেছন থেকে বলি। সেটা হচ্ছে যে জামাতে ইসলামী যারা করেন তারা তো বাংলাদেশেরই মানুষ, এবং জামাতে ইসলামী দলটিও যেহেতু বাংলাদেশের মানুষ করেছেন, বাংলাদেশেরই তো একটা দল। এখন কথা হচ্ছে যে জামাতে ইসলাম রাজনীতি করতে পারবে না কেন, কোন ভিত্তিতে পারবে না, সেটাও তো বলতে হবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, জামাতের বিরুদ্ধে যে মানবতা বিরোধী যে অভিযোগটা ছিল, সেটা তো আপনি আদালতের মাধ্যমে তাদের বিচার তো করেছেন। যারা অভিযুক্ত ছিলেন তাদের তো বিচার আপনি করেছেন, তাদের দণ্ড দিয়েছেন। যদিও সেটা নিয়ে আপনার বিতর্ক আছে, সেই বিতর্ক যে আছে এবং সেটা যে সঠিক ছিল না তার প্রমাণ হচ্ছেন এটিএম আজহার। উনার রায়ের বিষয়ে আদালত যেটা বলেছেন যে সেটা আগের প্রক্রিয়াটা সঠিক ছিল না এবং রায়টা সঠিক ছিল না, এরকমই আদালত বলেছেন। তো এখন কথা হচ্ছে যে আপনি একটা দল, বাংলাদেশের একটা দল, বৃহত্তর একটা দল, একাধিকবার সংসদে গিয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে ছিল তাদের বিচার আপনি করেছেন।
তো শেষ পর্যন্ত তার নিবন্ধন বাতিল কেন করতে হলো? এর পেছনে এটাই প্রমাণিত হয় যে এর পেছনে মূল কারণটাই ছিল প্রতিহিংসা। অর্থাৎ আপনি দেখেন বিগত 16টা বছর এই জামাতে ইসলামী এবং এই বিএনপি অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যে দলগুলো, প্রধান যে দুইটা দল ছিল জামাত ইসলাম এবং বিএনপি, তারা কিন্তু ঘরেও ঘুমাতে পারেন নাই। প্রতিহিংসা বলতে তাদের যতটুকু করা যায় সর্বশক্তি দিয়ে তৎকালীন সরকার চেষ্টা করেছে যে তাদেরকে একদম ইনঅ্যাক্টিভ করে দেয়া, অস্তিত্ব মিশিয়ে দেয়া। সেখানে আপনি জামাত কিন্তু টিকেছে, বিএনপি টিকেছিল যেভাবে পারুক। তা এই টিকার মধ্যেও আমার মনে হচ্ছে যে তৎকালীন সরকার সেটাকেও ভালোভাবে নেয়নি, যে এতটুকু দমন নিপীড়নের পরেও এই দল টিকে আছে, সুতরাং যাতে একেবারে নিঃশেষ করে দেওয়া যায় সেই প্রতিহিংসা থেকেই মূলত তারপরে তাদের এই নিবন্ধনটা বাতিল হয়েছে, আমার এটাই মনে হয়েছে। এবং আজকে যে আদালত যে ফিরিয়ে দিয়েছেন সেই আদালতের রায়েও এটা প্রমাণিত যে এটা আসলে প্রতিহিংসা ছিল। কারণ যদি আইনি কোনো প্রক্রিয়া, যদি নিষিদ্ধ হওয়ার মতো যদি আইনি কোনো বড় প্রক্রিয়া অর্থাৎ আইনি কোনো বড় কারণ যদি থাকতো, তাহলে তো আজকে ফিরে আসার কোনো কারণ ছিল না। তার মানে তখন আদালতও নিরপেক্ষ ছিলেন না। আদালত, আমার যেটা ধারণা, যে তখন হয়তো সে সময়ের যে সরকার, তার যে নীতি ছিল সেই নীতি অনুযায়ী তিনি রায় দিয়েছেন। আর বর্তমানে আদালত স্বাধীন হয়েছেন এবং সেই স্বাধীন হওয়ার কারণে আদালত স্বাধীন একটা রায় দিয়েছেন, এবং এটাই হচ্ছে ন্যায় বিচার, এবং বাংলাদেশের মানুষ এটাই চায়। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন কোনো একটি দলের নিবন্ধন স্থগিত করা, বাতিল করা, কিংবা হচ্ছে রাজনীতি করতে না দেয়া, এটা তো ধরেন বহুদলীয় গণতন্ত্রের পথে দারুণ একটি বাধা। এটাই তো আমাদের তো সমস্যাটাই, আমাদের তো ট্রেডিশনই এইটা। আজকে আমি যদি একটা দল করি, আর দেখেন বাংলাদেশে, এর আগে আপনারা বলি, বাংলাদেশে সম্ভবত নিবন্ধিত দল আছে 55টা, টোটাল 55টা নিবন্ধিত দল আছে। আপনি মাঠে কয়টা দেখেন? মাঠে কিন্তু দল নাই। এই ধরেন আমাদের 4, 5টা, 6টা, 8টা পরে কিন্তু দল নাই। এখন কথা হচ্ছে যে আপনি যদি একটা দলে যদি নিবন্ধন দিয়ে থাকেন, তো নিবন্ধন দেওয়ার আগে যদি মনে করেন যে এই দলের আদর্শ, সেই দলের মানুষ যারা দল গঠন করছেন তারা রাজনীতি করার মতো যোগ্য না, তাদের আদর্শ আমাদের বাংলাদেশের পারিপার্শ্বিক যে সমাজ, আমাদের যে নীতি, আমাদের যে আদর্শ, তার পরিপন্থী হবে, তাহলে আপনি তাকে নিবন্ধন দেবেন না। কিন্তু নিবন্ধন দেওয়ার পরে একটা দলকে আপনি নিষিদ্ধ করবেন কেন? এখন হচ্ছে যে যদি এমন কোনো অপরাধ তার থাকে যে অপরাধের কারণে তার বিচার হতে পারে, তাহলে আপনি ব্যক্তির বিচার করেন, দল তো নিষিদ্ধ হতে পারে না। কারণ দল তো একজন করে না। দল তো, আপনি হয়তো একটা দলের একজন নেতা, আমি সেই দলের একজন, সাপোজ ধরেন, কিন্তু দল তো করে অনেকে। এখন একজন লোকের অপরাধের কারণে বা 2জন বা 3জনের অপরাধের কারণে আপনি দল তো নিষিদ্ধ করতে পারেন না। এটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে। এই প্রতিহিংসার কারণেই আসলে এই ঘটনাগুলো ঘটছে। আপনি আরেকটি ব্যাপার আজকে জানেন, আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হচ্ছে যে বিচার প্রক্রিয়া সেটি আসলে শুরু হচ্ছে, এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে গতকালকে আইন উপদেষ্টা বললেন যে আসলে গণমাধ্যমে সেটি আসলে সম্প্রচার করা হবে। এখন এটি আসলে ন্যায় বিচার নিশ্চিতে সম্ভবত এক ধরনের দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এর আগেও তো, আপনি যেটা বলছিলেন যে মানবতা বিরোধী যে অপরাধ যে হয়েছে সেটিও এক ধরনের ধরেন মানুষ জানার সুযোগ কম হয়েছে সরাসরি। আজকে যেহেতু বলা হচ্ছিল, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টি হচ্ছে আসলে আমাদের বিচার বিভাগের জন্য এবং দেশের মানুষের জন্য কিন্তু একটা মাইল ফলক হয়ে থাকবে ন্যায় বিচারের জন্য। সম্ভবত প্রশ্ন তোলার সুযোগটা একটু কমে যাবে যদি মানুষ সরাসরি দেখতে পায়, জানতে পায়। আমারও মনে হচ্ছে যে আদালত চাচ্ছেন যে যাতে কোনো এইটা যাতে প্রশ্নবিদ্ধ না থাকে, যেহেতু আগের বিচারটা ছিল প্রশ্নবিদ্ধ, এই প্রশ্নবিদ্ধ যাতে এটা পরবর্তীতে না হয় সেজন্য আসলে এই প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে, এবং এটা স্বচ্ছতার জন্য আমার যেটা ধারণা। এবং ধরেন আগে রাজনৈতিক দলের নেতাদের বিচার হয়েছে, আর এখন যার বিচার হচ্ছে সে রাজনৈতিক দলের একজন নেতা প্লাস সে হচ্ছে একজন প্রধানমন্ত্রী ছিল। সুতরাং এই বিচারটা যদি একেবারে স্বচ্ছ না থাকে, যদি প্রক্রিয়াটা, তাহলে পরবর্তীতে, এটা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, তাহলে পরবর্তীতে কিন্তু এটা আবার বিতর্কিত হতে পারে। তো আমার মনে হচ্ছে যে এই বিতর্ক যাতে না হয় সেই বিষয়টা স্বচ্ছ রাখার জন্যই আজকের এই
প্রক্রিয়াটা, এবং এটা দেশের মানুষের জন্য দরকার, দেশের জন্য দরকার, এবং গণতন্ত্রের জন্য এটা খুব দরকার। স্বচ্ছ না হলে আপনি যেটি একটু আগে বলছিলেন জামায়াতের সাথে হচ্ছে এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে, সম্ভবত এই ব্যাপারগুলোকে ঠিকঠাক মতো মানে টেকেল দেওয়ার জন্য এই যে সরাসরি সম্প্রচারের কথা বলা হচ্ছে, স্বচ্ছতার ব্যাপারটি নিশ্চিত করার কথা বলা হচ্ছে। না, এটাই আমার মনে হচ্ছে যে এটাই করা হচ্ছে। এটার কারণে একটা হচ্ছে যে আজকে আপনি ঘরে বসে সেটা দেখতে পাচ্ছেন, কারণ মানুষের কিন্তু আগ্রহ অনেক বেশি কি হচ্ছে কি না, আগ্রহটা, এবং মানুষের আগ্রহ যেমন বেশি, মানুষের শঙ্কাও আছে, প্রত্যাশাও আছে, শঙ্কাও আছে। প্রত্যাশা হচ্ছে যে এই বিচারটা যাতে হয়, শঙ্কা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের গরমিল থাকে কিনা, অস্পষ্টতা থাকে কিনা। আর মানুষের শোনার এবং দেখার আগ্রহ তো আসলে কখনো কমে না, এটা থাকেই। সুতরাং এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আসলে প্রত্যাশা, প্রাপ্তি, আশঙ্কা এবং মানুষের আগ্রহ সব কিছুরই প্রতিফলন হবে। আরেকটি ব্যাপার কালাম ভাই, আপনি তো বলছিলেন যে জামায়াত লম্বা সময় ধরে হচ্ছে এক ধরনের প্রতিহিংসার শিকার হয়েছে, তারা সংসদেও গিয়েছে, কিন্তু তাদের যে প্রতীক নিয়ে আবার একটু কথা বলতে চাই। যে প্রতীক, যেহেতু আমি একটু আগে বলছিলাম যে নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা, সেই তালিকায় দাঁড়িপাল্লা নেই, তাহলে কি জামায়াত কি আরেকবার আইনি মার পেছে পড়ে গেল কিনা? যদি আবার তাদেরকে এই প্রতীক যদি নিয়ে আসতে হয়, আপনি নিশ্চয়ই জানেন সেটি হচ্ছে বিধিমালা সংশোধন করতে হবে নির্বাচন কমিশনকে, তাহলে মানে কি হবে জামায়াত? আমার যেটা মনে হচ্ছে যে এই বিষয়টার জন্য জামাতকে আইনি প্রক্রিয়া আবার অনুসরণ করতে হবে। এই জন্য করতে হবে যেহেতু আদালত এখানে শুধু দলের নিবন্ধনের ক্ষেত্রে না, তার যে প্রতীকের ক্ষেত্রেও কিন্তু সেখানে আদালত তার মতামত দিয়েছেন। সুতরাং প্রতীকের ক্ষেত্রে আদালত আজকে যেটি বলেছেন, যেটা নির্বাচন কমিশনের না, এটা আমি বলছি না, আমি বলছি যে নিষিদ্ধের বিষয়টা বলছি আমি। যখন নিষিদ্ধ হয় তখন কিন্তু প্রতীক এবং তাদের নিবন্ধন দুইটাই ছিল। সুতরাং আজকের বিষয়টা আমরা বলতে পারি যে আজকের নিবন্ধনটা ফেরত পেয়েছে, প্রতীক ফেরত পায়নি, এটাই মনে হচ্ছে। সুতরাং এটা তো জটিল একটি, আমি বলছিলাম যে এটি একটা জটিল প্রক্রিয়া, মানে সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু নির্বাচন কমিশনের বিধিমালা সংশোধন করতে হবে, আইন মন্ত্রণালয়ে গিয়ে সেটা ভেটিং করতে হবে, এরপরে হয়তোবা যদি ইসি সন্তুষ্ট হয়, মনে করে যে তাদেরকে প্রতীক দিবে, এটির জন্য লম্বা একটি সময় লাগবে। কিন্তু নির্বাচন যেহেতু বিএনপি বলছে, সবগুলো দলেই বলছে যে ডিসেম্বর কেউ কেউ বলছে ডিসেম্বরের নির্বাচন, আবার জামায়াত ইসলাম চাচ্ছে এপ্রিলের নির্বাচন, প্রত্যেকের প্রায় একই রকম কাছাকাছি সময়ের মধ্যে চাচ্ছে। যেহেতু সময় অল্প, সে অল্প সময়ের মধ্যে জামায়াত আসলে দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাবে কিনা, যদি না পায় তাদের আসলে ভোটে কতটুকু প্রভাব পড়তে পারে? এবার এইখানে একটা বিষয় আপনারে বলি। এইখানে প্রথম কথা হচ্ছে যে এবার বাংলাদেশে এখন যে দলগুলো এখন মাঠে আছে, আপনি দেখছেন যে এই দলগুলোর সংখ্যা যে খুব বেশি তা কিন্তু না। আবার এইখানে আবার আর আছে বৃহত্তর দল বলেও কিছু বিষয় আছে। এখন এবার নির্বাচন তো হবেই। এখন নির্বাচনে আপনি যদি বড় দল দেখেন, কাদের দেখবেন? বিএনপি, জামাত, আর তো বড় দল নাই। আর যারা নতুন আসছেন তারা তো ছোট ছোট দল। এখন এখানে কিন্তু দায়টা কিন্তু শুধু জামাতে ইসলাম বা বিএনপির না, বা জনগণের না, দায়টা কিন্তু সরকারেরও আছে। কারণ সরকারের তো এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে। আপনি যদি সব দল যদি, অর্থাৎ যে দলগুলো মাঠে আছে, বেশি দল যদি অংশগ্রহণ না করে, তার মধ্যে যদি শক্তিশালী দল নাও থাকে, তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা কিভাবে পাবে? সুতরাং এইখানে এই জামাতের নিবন্ধন ফিরিয়ে দেয়া এবং প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে যে প্রক্রিয়াটা এখন অনুসরণ করতে হবে, সেই অনুসরণের ক্ষেত্রে জামাতের আইনি মারপ্যাচে যেমন পড়তে হবে, তেমনি আমার মনে হচ্ছে তারা এটা ফিরতও পেতে পারেন। এজন্য আমি সম্ভাবনার কথা দেখছি, কারণ সরকারের তো এখানে দায়বদ্ধতা আছে। এই যে এটা আপনারে বললাম যে একটা দলকে আপনি দূরে রাখা বা কোনোভাবে তাকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা, সেটা তো নির্বাচন বাধাগ্রস্ত হয়। সুতরাং নির্বাচন যাতে বাধাগ্রস্ত না হয়, সেক্ষেত্রে জামাতের নিবন্ধনের সাথে জামাতের প্রতীক ফিরে পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সরকারেরও একটা আমার মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সেখানে আছে। আর আরেকটা বিষয় হলো যে জামাত যদি প্রতীক ফিরে না পায়, ধরেন তারা প্রতীক ফিরে পেল না, অন্য একটা প্রতীক পেল, আপনি মনে রাখবেন যে আজকে বিএনপি যারা করেন তাদেরকে আপনি যে কোনো কিছু সামনে দেন, বলা হবে যে এটাই বিএনপির, কোনো সমস্যা হবে না। কারণ আমি ধরেন যে মানুষ বিএনপি করে, তারে আপনি যাই বলবেন, এটা তার বিশ্বাসের জায়গা। তো বিশ্বাসের জায়গা থেকে সে যেটা আপনি দেবেন সেটাকে সে গ্রহণ করবে। ঠিক জামাতের ক্ষেত্রে হচ্ছে যে জামাতের দাড়িপাল্লা ছিল, কোনো কারণে যদি সেটা যে জামাত ফেরত না পায়, তাহলে জামাত যে প্রতীক ঘোষণা করবে, আপনি দেখবেন যে
এই প্রতীকের বাইরে তাদের কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কালাম ভাই, যে আমরা যে আলাপটি করছিলাম মূলত নির্বাচন কেন্দ্রিক আলাপ আলোচনায় এখন সবসময় জমে উঠবে বা সবাই আলাপ করবে যেহেতু সামনে নির্বাচন। আপনি জানেন যে আগামীকালকে প্রধান উপদেষ্টা আবারও দলগুলোকে রেখেছে, বিএনপিকে রেখেছে। বিএনপি ব্যাপারটিকে ঠিকঠাক মতো নিয়েছে এরকম মনে হয়নি। তার বিএনপি বারবার বলে আসে এটি শুধুমাত্র কালক্ষেপণ। তাদের যে শব্দ চয়ন সেটি মূলত মনে হয়েছে খুব ইতিবাচকভাবে এটি নেয়নি। যে বিতর্কটি আসলে চলছে সেটি হচ্ছে ডিসেম্বর না জুন। প্রধান উপদেষ্টা বলছে জুনের পর একদিনও তারা থাকবেন না। বিএনপি বলছেন যে একদম কড়া ভাষায় বলেছে, যদি ভুল না করি, যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। এই যে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে, তাহলে সামনের দিনগুলোতে কি শঙ্কা আরো বাড়বে? শঙ্কা আসলে এইখানে নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ার কোনো কারণ আমি দেখছি না। আমি যে একটা বিষয় আমার মনে হচ্ছে, যেটা বিএনপিও চায়, জামাতও চায়, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল চায়, এই চাপে রাখার পেছনে তাদের এখানে একটা চাওয়া আছে, প্রত্যাশা আছে। প্রত্যাশা জায়গাটা আপনারে বলি। আপনি হয়তো খেয়াল করেছেন যে বিগত কয়েকদিনেও কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছেন যে জুনের পরে সরকার একদিনও আর দায়িত্বে থাকবে না। তাহলে প্রশ্ন আসে, তাহলে তারপরেও কেন বিএনপি নির্বাচনের কথা বলে? বিএনপি কেন বলছে যে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেন? জামাত কেন বলছে? বা রাজনৈতিক দলগুলো কেন এই দাবি কেন করছে? রাজনৈতিক দলগুলো এইখানে একটা ঘটনা আছে। ঘটনাটা এটা বলি, ঘটনাটা হলো যে প্রত্যেকটা রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে যেভাবে দেখে, জানে যে উনি যে কথাটা বলবেন সেই কথাটা থেকে উনি পেছনে যাবেন না। তিনি যেটা বলবেন সেটাই তিনি রক্ষা করবেন। এখন প্রেস সচিব যে কথাটা বলছেন, এই কথাটাকে আসলে কোনো রাজনৈতিক দল বিশ্বাস করছে না। আমার যেটা ধারণা, কোনো রাজনৈতিক দল বিশ্বাস করছে না বলেই তারা উনি বলার পরেও নির্বাচনের কথায় আবার বলছে, আবার রোডম্যাপের কথা বলছে, নির্বাচনের দাবি জানাচ্ছে, সময়ের দাবি জানাচ্ছে। তাদের প্রত্যাশাটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নিজের মুখে একদিন বলে দিন যে ঠিক আছে, নির্বাচন হবে, এত তারিখ নির্বাচন হবে, এত তারিখ থেকে এত তারিখ, এত মাসে নির্বাচন হবে, এবং তারা প্রধান উপদেষ্টার মুখ থেকে এই কথাটা আসলে শুনতে চান। কিন্তু প্রধান উপদেষ্টা তো বারবারই বলে আসছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে না, এবং আপনি যদিও নির্দিষ্ট একটি সময় দেননি, তিনি 6 মাসের একটি টার্ম ইউজ করেছেন। এরপরও কেন তাহলে এই অবিশ্বাসের ব্যাপারটা সামনে চলে আসছে? না, এই বলাটা আপনি বলেন, এই বলাটাকে উনি আনুষ্ঠানিক বলেছেন কোথাও? এটা হচ্ছে আগেও বলেননি, এই সম্প্রতি শুনছি যে তিনি একটা প্রশ্নের জবাবে বলছেন। এই বিষয়টা দলগুলো এভাবে চায় না। আপনি দেখেন, এই যে কয়েকদিন আগে যে তাদের সাথে ডায়লগ হলো, উনি ডাকলেন, আপনি যেটি বলছেন যে আসলে সুনির্দিষ্ট একটি সময় প্রধান উপদেষ্টা নিজের মুখে বলুক সেটি, তাহলে কি একই তো কথা দাঁড়াচ্ছে যে যদি না বলে, বিএনপি তো বলছেন যে তাদেরকে সামনে শুধু একটি মাসের সময় দিবে, এরপরে তারা কঠিনভাবে আন্দোলনের দিকে যাবে এবং নির্বাচন আদায় করে নিবে। তো সে জায়গায় তো আমাদের নিশ্চয়ই শঙ্কা বাড়ারই কথা। না, শঙ্কা বাড়ারই কথা, এটা ঠিক আছে যে এই জায়গা থেকে শঙ্কা বাড়ার কথা, কিন্তু কথা হচ্ছে যে আমি আপনাকে বললামই তো যে সরকারকে যাতে চাপে রাখা যায় সেটা হচ্ছে আন্দোলনের একটা কৌশলের কারণেই সরকারকে তারা এই কৌশল অবলম্বনের মাধ্যমে সরকারকে চাপে রাখতে চান, এবং এই চাপে রাখার মাধ্যমে এই কথাটাই শুনতে চান প্রধান উপদেষ্টার মুখ থেকেই, যে আপনি নিজে বলে দেন যে আগামী নির্বাচন কত তারিখ, কোন মাসে, কিভাবে হবে, এটাই রোডম্যাপ। এখন কথা হচ্ছে যে তাহলে যদি আশঙ্কার জায়গাটা কি হবে? বিএনপি যেটা বলছে যে আশঙ্কা, দেখেন, একটা বাংলাদেশের মানুষ বা এই দেশটা হচ্ছে রাজনৈতিক সরকারে কিন্তু অভ্যস্ত, এটা তো সবাই জানে। এখন যে আপনি দেখবেন যে এই দেশের একটা সরকার, রাজনীতির বাইরের কোনো সরকার আসলে ওনার আসলে কোনো কর্মী থাকে না। কর্মী না থাকার কারণে যেটা হয় যে একটা দেশের অনেক বিষয় থাকে সামাল দেওয়ার মতো, অনেক বিষয় থাকে সহযোগিতা করার মতো। তো এই বিষয়গুলোতে আপনি একা তো একটা কাজ করতে পারবেন না, আপনার বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন হয়। তো এই সহযোগিতার ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলার যারা কর্মী আছেন তারা তাদের দল ক্ষমতা থাকলে তারা এই সহযোগিতা করে থাকেন। সুতরাং নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র ফিরবে না, নির্বাচন হতেই হবে। এখন হলো যে বিএনপি তাহলে কি করবে যদি আপনার সামনে যদি প্রধান উপদেষ্টা যদি নির্বাচনের রুটম্যাপ ঘোষণা না করেন? বিএনপি সামনে যদি আশঙ্কার বিষয়টা, তারা যে আন্দোলন করেন, একটা বিষয় মনে রাখবেন, আমরা কোন জায়গা থেকে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। ভয়ানক একটা সময় থেকে আমরা এখন এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা থেকে আমাদের পেছনে যাওয়ার সময় কিন্তু নাই। এখন
হচ্ছে যে পিছনে তাহলে আপনি সামনে আগাবেন কিভাবে? কারণ একদিকে সরকার থেকে বর্তমান সরকার রুটম্যাপ দিচ্ছেন না, আবার আমি চাচ্ছি নির্বাচন, এখন করবেনটা কি? সমাধানটা হচ্ছে যে এখন উনি যে ডায়লগ সবাইকে যে ডেকেছেন আলোচনার জন্য, গত যে আলোচনাটা গিয়ে সেখানে কিন্তু নির্বাচনের বিষয়ে তিনি শুনেছেন, শুধু একটা নির্বাচনের বিষয়ে কোনো কথা কিন্তু তিনি বলেননি। এখন আমার মনে হচ্ছে যে যদি দেশের অবস্থা স্থিতিশীল যদি রাখতে চান বা থাকতে চায়, মানুষও চায় যে দেশটা স্থিতিশীল থাকুক, তো সেক্ষেত্রে উনি একটা ডেট ঘোষণা করতে পারেন রাজনৈতিক দলকে ডেকে আনুষ্ঠানিকভাবে, যে আমি এই মাসের এত তারিখে এই বছরের নির্বাচনটা দেব, সেটা আপনারা এলাও করেন কিনা, আপনারা সেটাকে কি গ্রহণযোগ্য মনে করেন কিনা, আপনাদের কাছে সেটা গ্রহণযোগ্য কিনা। এই বিষয়টা যখনই আলোচনায় আসবে, এই বিষয়টা যখন আলোচনায় চলে আসবে, আপনি দেখবেন যে সমাধান কিন্তু একটা হয়ে যাবে। কারণ ধরেন বিএনপি যে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন চায়, তা আরো 2 মাস পেছালে আমার মনে হয় না যে তাদের কোন বড় একটা আপত্তি থাকবে, তাই না? তো কিন্তু এটা আলোচনা সাপেক্ষ হতে হবে। আলোচনা না হলে, এখন আমি নির্বাচনের ডেট দিচ্ছি না, আপনি নির্বাচনের ডেট ঘোষণা করবেন আমার সাথে আলোচনা না করে, তো এইটা তো আসলে গণতন্ত্রের সঠিক পথ অনুসরণ না। গণতন্ত্রের রাস্তা হচ্ছে যারা মাঠে আছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের মতামতের ভিত্তিতে আপনারও কিছু থাকবে, আমারও কিছু থাকবে, সবাই মিলে সবার মতামতের ভিত্তিতে একটা সময় ঘোষণা করবেন, তো সেই সময়টাই হবে গ্রহণযোগ্য। এবং তখন সেই সময়টা নিয়েও তো বিতর্ক আছে। জামায়াতে ইসলাম একটি সময়ের কথা বলছে, নতুন যে রাজনৈতিক দল তারা একেবারে এনসিপি যেটি বলছেন যে আসলে আগে বিচার সংস্কার এরপরে নির্বাচন। আমি যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো এই সময় নিয়ে মতৈক্যে পৌঁছায়নি। এখন একটা বিষয় কি জানেন, সেটা হলো যে আমরা যখন রাস্তায় হাঁটি সবসময় নিজের সামনাটা পরিষ্কার কিনা এটাই কিন্তু আমরা দেখি, আমার রাস্তাটা মসৃণ কিনা। আমরা কিন্তু অন্যের রাস্তা মসৃণ কিনা সেটা নিয়ে কিন্তু ভাবি না। এই যে রাজনৈতিক দলের যে দাবিগুলা, প্রত্যেকটা রাজনৈতিক দল তার রাস্তা সে কিন্তু পরিষ্কার চায়, এবং দেখবেন যে প্রত্যেকটা দল কিন্তু যখন কথা বলে সে তার সুবিধা নিয়ে সে কথা বলে, প্রত্যেকজনই কিন্তু, অর্থাৎ একটা স্বার্থ এখানে কাজ করে। তবে এই স্বার্থের মধ্যেও একটা জনগণের একটা স্বার্থ থাকে। যেমন ধরেন যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে এই সময়ের মধ্যে, তারা দেখছেন যে নির্বাচন হলে তো আমরা তো ক্ষমতায় যাব এখন, সুতরাং তাদের ক্ষেত্রে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো বাধা কিন্তু আর নাই আপাতত ইয়েতে মনে হচ্ছে। জামাতের বিষয়টা হচ্ছে, জামাতের কিন্তু এতদিন নিবন্ধনটা ছিল না, সুতরাং জামাত এতদিন নির্বাচনের দাবি যে জামাত করবেন তাদের তো নিবন্ধনই ছিল না, সুতরাং তারা এই সময়টা নিয়েছেন এজন্য যে আগে আমরা নিবন্ধনটা পাই, তার পরবর্তীতে। এখন নিবন্ধন না পেয়ে আপনি নির্বাচনের দাবি কিভাবে করবেন? সুতরাং জামাত দেখছে যে আমার নিবন্ধন ফিরে আসুক আগে, তারা সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। এখন এনসিপি তাদের যে নতুন দলটা, তারা দেখছেন যে মাত্র একটা দল কিন্তু মাত্র ভূমিষ্ঠ হয়েছে একটা সন্তান। এখন মাত্র একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার তো অনেক কাজ বাকি থাকে ভাই, তার হাঁটা শিখতে হবে, তার রাস্তা শিখতে হবে, তার মানুষ চিনতে হবে, অনেক রাস্তা তো অনেক কাজ তো বাকি সামনে। সুতরাং এই সামনে যে কাজটা বাকি, এর জন্য তারাও সময় চায়, তাদের কথা হচ্ছে সময় বাড়লে তারা সামনের যে কাজ বাকি সেই কাজগুলো, এই রাস্তাগুলো তারা চিনে নেবেন, এজন্য তারা সময় চান। জামাতের নিবন্ধন ছিল না, জামাতে নিবন্ধন চিন্তা করেছেন, সুতরাং তারা চাচ্ছিলেন যে একটু সময় বাড়ুক। তো এখন আমার যেটা মনে হচ্ছে যে জামাত নিবন্ধন পেয়ে গেছে, তাদের এখন জটিলতা হচ্ছে প্রতীক নিয়ে। এখন আমার মনে হয় জামাত নির্বাচন আরো লম্বা হোক, এই বিষয়টাতে আমার মনে হয় যে এইখান থেকে তারা সরে আসবেন। নির্বাচনের পেছনে কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা, প্রশ্নটা আপনারা এই জন্য বলছিলাম আমি, যেটি হচ্ছে গত 2-1 দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হচ্ছে বিএনপির সাথে আসন ভাগাভাগিতে একমতে পৌঁছাতে পারেনি, সেই জন্যই হচ্ছে আসলে ধরেন নির্বাচনটি কখন হবে বা ডেট ঘোষণা করা হবে কিনা এই ধরনের একটি বিতর্ক চলছে। এবং এটির একটি ব্যাখ্যা হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে। তিনি বলছেন এই ধরনের কোনো আলাপ আলোচনা আসলে বিএনপির সাথে হয়নি তাদের। আসলে এই যে চলছে তো একটি বিতর্ক, মানে এটা এই ধরনের কারণে কি আপনার মনের মধ্যে কখনো এই প্রশ্ন জাগ্রত হয়েছে এটিও আসলে হতে পারে? আমার কাছে এইটা মনে হচ্ছে না এই মুহূর্তে। আমার কাছে এটা মনে হয় যে এটা আলোচনা হবে, এইটার সময় কিন্তু এখনো আসে নাই। সময় কখন আসবে জানেন? সময়টা আসবে যখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়ে যাবে, তারপরে নির্বাচনের প্রস্তুতির প্রশ্নটা আসলে এই সময়টা আলোচনার বিষয়টা আসে। সুতরাং আমার মনে হচ্ছে যে এখনো দেখেন এই যে নতুন দল এবং বিএনপি, এদের মধ্যে তো এখন অনেক দূরত্ব।
আপনি তো আলোচনা তখনই করবেন যখন আপনার আমার মধ্যে অন্ততপক্ষে মতের একটা মিল থাকবে, তারপরে না দ্বিতীয় আলোচনা আসতে পারে, দ্বিতীয় ধাপ। আপনার আমার মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব তো, এই প্রশ্নই তো এখন এই আলোচনার কথাই তো আসে না। সুতরাং এই যেটা শোনা যাচ্ছে এইটা এখনো আমার, এটা পরবর্তীতে যদিও হয় কখনো হতে পারে, কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নেই, পর্দার আড়ালে তো অনেক কিছুই পর্দার আড়ালে অনেক কিছুই হয়। সুতরাং এই মুহূর্ত যেটা, এইটা আমি এরকম আশঙ্কা করছি না। আমার মনে হচ্ছে এটা একমাত্র হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল তার সামনের রাস্তাটা মসৃণ করার জন্য এই সময় ক্ষেপণ করছে এবং এই আলোচনাগুলো হচ্ছে। আরেকটি ব্যাপার, আপনি একটু আগে বলছিলাম যে আগামীকাল থেকে আবারও আলোচনা শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর। আসলে এই আলোচনার মধ্য দিয়ে যেহেতু নির্বাচনের সময় নির্ধারণ করার জন্য রাজনৈতিক দলগুলোর এক ধরনের প্রত্যাশা আছে, হয়তো বা সময়টি কারোর সাথে কারো মিলছে না, কিন্তু প্রত্যাশা প্রত্যেকেরই আছে। আগামীকালকে যে ডায়ালগ, সেটির মাধ্যমে কি আসলে এই সমস্যা থেকে মানে উত্তরণ ঘটবে এমন কোনো কিছু কি মনে হয় আপনার? এটা হচ্ছে কি যে আমরা তো সাধারণ মানুষ, আপনি আমি যে জায়গায় বসা, এখান থেকে আমরা এই প্রত্যাশা করতেই পারি যে কালকের আলোচনার পর থেকে এই যে উত্তেজনা, এটা অনেকটা প্রশমিত হয়ে আসতে পারে। এবং আমার মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা এই যে বর্তমান যে উত্তপ্ত পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে যাতে একটু স্বাভাবিক রাখা যায় এবং এই পরিস্থিতির মূল যে এজেন্ডা নিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই এজেন্ডা সুরাহার জন্য আমার মনে হচ্ছে যে এই আলোচনাটা উনি দ্বিতীয়বার ডেকেছেন। এবং কালকের আলোচনার পরে হয়তো আমরা নতুন একটা পরিস্থিতি দেশে দেখতে পারি, যেটা আসলে সাধারণ মানুষও প্রত্যাশা করে, আপনারা আমরা সবাই প্রত্যাশা করি। কালাম ভাই, আমরা নির্বাচন নিয়ে আলাপ করছিলাম, এখন আরেকটি বিষয় নিয়ে আলাপ করতেছেন, সেটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। ধরেন পট পরিবর্তনের পর প্রত্যেকে বলছিলেন যে আসলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। আপনার কাছে কি মনে হচ্ছে, বা আপনি হাত খুলে লিখতে পারছেন বা বলতে পারছেন? আসলে হয় কি, আপনারা বলি, গণমাধ্যমের স্বাধীনতা কখনো ছিল না এবং আমার মনে হচ্ছে যে কখন হবেও না স্বাধীন। কারণ দেখেন, এর আগে এই যে বিগত 16 বছর গেল, তারও আগে কি সাংবাদিকরা কি আটক হননি? তারা কি জেল কাটেননি? এরশাদের আমলে কি সম্পাদকরা জেল কাটেননি? তার মানে আমরা বলতে পারি যে কম বেশি, কখনো চাপ ছিল খুব বেশি, ছাড়টা ছিল একটু বেশি, আর কখনো ছাড়টা ছিল একটু কম। বিগত 16 বছর যে গণমাধ্যমের যে স্বাধীনতা যে খর্ব করা হয়েছে, হরণ করা হয়েছে, এটা চরমভাবে করা হয়েছে, যেটা এর আগে এভাবে করা হয়নি। এবং এই যে 16 বছর গেল, দুঃখের বিষয়টা আপনারা বলি, এই যে 16 বছর গেল, এই পট পরিবর্তনের পরে এখন যে রাজনৈতিক দলগুলো মাঠে আছেন, প্রত্যেকে কিন্তু বক্তব্য বলেন, এটা বিবৃতিতে বলেন যে বিগত সময়ের গণমাধ্যম স্বাধীন ছিল না, এটা কিন্তু বলেন। কিন্তু আপনি কি লক্ষ্য করছেন, কেউ কি এই কথা একবারও বলেছেন যে তখন ছিল না, আমরা ক্ষমতায় আসলে গণমাধ্যম স্বাধীন হবে, আমরা ক্ষমতায় আসলে সাংবাদিকরা হাত খুলে লিখতে পারবেন, আমরা ক্ষমতায় আসলে কোনো সাংবাদিক গুম হবেন না, আমরা ক্ষমতায় আসলে সম্পাদকরা জেল কাটবেন না? এটা শুনছেন? কখনো শুনেন। কারণ আজকে যেসব রাজনৈতিক দল সরকারের বাইরে থেকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন, তারা সরকারে গেলে চান যে গণমাধ্যম যেন স্বাধীন না থাকে, তারা সেটাকে ধরে রাখতে চান, তারা নিয়ন্ত্রণ করতে চান, শব্দটা নিয়ন্ত্রণ করতে চান। কালাম ভাই, একটি প্রশ্ন করি মাঝখানে থামিয়ে দিয়ে, যেটি হচ্ছে আপনি তো বলছেন তারা চায় নিয়ন্ত্রণ করতে, মানে যারাই ক্ষমতায় থাকে আর কি। তাহলে এই সুযোগটা আসলে কে দিয়েছে? আমরা যারা আমাদের গণমাধ্যমে যারা লিডারশিপে সবসময় থেকে থাকেন, তাদের কি আসলে আদৌ কি কোনো দায় ছিল না? তাদের দায় ছিল। তবে এখানে আপনি আমি, আমরা যারা সাংবাদিক, আমরা যারা কাজ করি, চাকরি করি, তাদের চেয়ে দায়টা বেশি ছিল মালিক পক্ষের। কারণ আপনি আজকে এখানে কাজ করছেন, আপনার কিন্তু একটা মালিক পক্ষ আছে, এবং মালিক পক্ষ আপনার যেভাবে আপনাকে কথা বলতে বলবে, আপনাকে কিন্তু সেভাবে কাজ করতে হবে। আপনার কাছে দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে তার নিয়ম বা তার অর্ডার মেনে চলা, আরেকটা হচ্ছে না মানলে চাকরি ছেড়ে দেওয়া। সুতরাং তাদের যেমন দায়বদ্ধতা আছে মালিক পক্ষের, তার চেয়েও দায়বদ্ধতা একটু কম আছে, বাট আছে সাংবাদিকদেরও। আমরা দুই পক্ষের কিন্তু দায়বদ্ধতা আছে। আমরা এই দায়বদ্ধতাকে সরে যাওয়ার কারণে আমাদের বিগত সময়ে এই গণমাধ্যমের এই যে স্বাধীনতাকে নষ্ট করা হয়েছে, খর্ব করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, এজন্য আসলে আমরা মালিক এবং সাংবাদিক সবাই দায়ী আছি। কিন্তু যেটা আমি বলছিলাম যে এই যারা আজকে গণমাধ্যমের স্বাধীনতা চান, তারা ক্ষমতায় গেলে আবার গণমাধ্যম নিয়ন্ত্রণ করেন। কারণ কি, আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে ভিন্ন মত নিতে পারেন না, তারা সমালোচনা নিতে পারেন না, রাজনীতি করেন, সমালোচনা নিতে পারেন না।
আপনি আজকে একটা কথা বলেন, দেখেন ফেসবুকে যখন আপনি এখন একটা স্ট্যাটাস যখন দেন, দেখেন দেওয়ার পরে কিন্তু একবার লিখে 3বার চিন্তা করেন যে কে নারাজ হয়, কে খুশি হয়। একটা কথা আজকে যখন বলবেন, ধরেন একটা দল যদি দেখে যে সে তার আদর্শের সাথে মিলে গেছে, সে ভাববে সে আপনি তার লোক, যার আদর্শের সাথে মিলেনি সে ভাববে আপনি তার বিপক্ষের লোক। ঠিক গণমাধ্যমে যখন আপনি কিছু লিখবেন, যার আদর্শের সাথে মিলে যাবে, যে লাভবান হবে সে ভাবে যে ও তো আমাদের লোক, আর যে লাভবান হয় না সে ভাবে ও তো আমার বিরোধী লোক। তো এখন হলো কি, এখন হলো যে আমি রাজনীতি করি, আমি ক্ষমতায় আছি, আপনার পেছনে আমি লেগে গেলাম, আমি বিরোধীতে আছি, আমিও আপনার পেছনে লেগে গেলাম। তার মানে কি, আপনি একবারে সঠিক কথা বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, মূল জিনিসটা লিখতে গিয়ে, তুলে ধরতে গিয়ে আপনি কারো না আমার না উনার। তো এজন্য আমাদের রাজনীতিবিদদের আসলে মানসিকতা বড় হতে হবে, তাদেরকে উদার হতে হবে, এবং যতদিন না পর্যন্ত আপনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করেছেন, ততদিন দেশে আসলে দেশে গণতন্ত্র ফিরবে না। এটা আমি নিশ্চিত। কালাম ভাই, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গণমাধ্যম যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেটি আসলে মাথা উঁচু করে দাঁড়াক, দেশে গণমাধ্যম স্বাধীন হোক, এবং যে আপনি বলছেন যে গণতন্ত্র, সেটি আসলে সুপ্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশায় আমাদের থাকবে। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করছি।